এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। কৃতিকা ভার্সিটিতে প্রবেশ মাত্রই সেই তথাকথিত পরিচিত সিনিয়রদের দেখা মিলল। দলবল নিয়ে তারা কৃতিকাকে দেখা মাত্রই এগিয়ে এলো, যেন সকলে তারই অপেক্ষায় ছিল। কৃতিকা আজ অবশ্য তাদেরকে দেখে মোটেও ঘাবড়ে গেল না। ওদিকে তারা কৃতিকার কাছে এসেই শুরুতে নোট খাতাগুলো চেয়ে নেয়, এসব আজই তাদের লাগবে। কিন্তু কৃতিকা তার ব্যাগ হতে খাতাগুলো বের করে তাদের হাতে দিতেই যেন মূল বিপত্তি বাধে। এই মেয়ে, এসব কি? তোমাকে না বলা হয়েছিল সবগুলো নোট? তাদের মাঝে বলা একজনের কড়া কণ্ঠস্বরে কৃতিকা উল্টো তীক্ষ্ণ স্বরে বলল, দুঃখিত, আমি অসুস্থ ছিলাম, তাই সবগুলো নোট কমপ্লিট করা সম্ভব হয়নি। আপনারা বরং এসব অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। এই বলে কৃতিকা স্থান ত্যাগ করতে নিলে আচমকা তার পাশ হতে এক ছেলে কৃতিকার হাত শক্ত করে চেপে ধরে। তোমার সাহস তো কম না। একে তো ঠিকঠাক কাজ করনি, আর এখন আমাদেরকেই শেখাতে এসেছো। আমি কি করব আর না করব? হ্যাঁ, কৃতিকার হাত ধরায় সে বেশ ক্ষিপ্ত হলো। এক প্রকার হাতটা রাগের বশত ছুঁড়ে ছাড়িয়ে নিয়ে বলল, ভার্সিটিতে এমন কোনো রুলস নেই যে জুনিয়ররা সিনিয়রদের কথা মতো এভাবে নোট করে দেবে। এরপর কখনো আমাকে বিরক্ত করলে সোজা কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব। এই বলে কৃতিকা সরাসরি জায়গা ত্যাগ করে। অন্যদিকে পিছন হতে সবগুলো সিনিয়র তার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে থাকে। কৃতিকার মন মেজাজ আজ বেশ গরম বিধায় সে নিজেও জানে না কার সাথে কিভাবে কথা বলছে, আর এখন এসব নিয়ে ভাবতেও চায় না। তবে সিনিয়রদের মাঝে এক বলিষ্ঠ দেহের উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলে হিস হিসিয়ে আওড়ায়, তোমাকে তো আমি দেখে নেব মেয়ে, তোমার হল করব তোমার। বিড়বিড়িয়ে এইটুকু বলতে না বলতেই সে অদ্ভুতভাবে শয়তানি হাসিতে তীর্যক হাসে। আধির তীব্র মনোযোগে তার ফাইলগুলোর মাঝে ডুবে রয়েছে। আশেপাশের কোনো কিছুতেই তার ধ্যান জ্ঞান নেই। তার পিয়ে কিছু সময়ের জন্য ছুটিতে গিয়েছে, যার ফলে এখন তাকে সব কাজই কিছু বেশি সময় নিয়ে করতে হচ্ছে। কিন্তু এতে আধির মোটেও বিরক্ত নয়। কাজ করতে তার বরাবরই ভালোই লাগে। বরাবরের মতো আধির তার রুমে একাই বসে কাজ করছিল। একই সাথে কাজের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে পাশে ফিরে তাকাচ্ছে। রুমের ডান পাশে গ্লাস দিয়ে অপর প্রান্তে সব কিছুই দেখা যায়, বিশেষ করে কৃতিকার সেই নির্দিষ্ট ডেস্ক। কিন্তু আশেপাশে কোথাও কৃতিকাকে নজরে না পেয়ে আধির কিছুটা চিন্তিত। গ্লাসের দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আচমকা তার রুমে কারো আগমন ঘটে। আধির সেদিকে না তাকিয়েই কৃতিকার ভাবনায় ডুবে থাকে। এদিকে রুমে প্রবেশ করা মাত্রই আধিরকে অন্যদিকে আনমনে ভঙ্গিতে দেখে কৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে আধিরের দৃষ্টি অনুসরণ করে পাশে ফিরে তাকাতেই দেখে আধির ঠিক তার ডেস্ক বরাবর তাকিয়ে রয়েছে। এটা দেখা মাত্রই যেন কৃতিকার বিস্ময়ের চোখে জল চলে এলো। একটা মানুষকে সে ঠিক কোন মর্যাদার স্থানে বসিয়েছিল, আর সেই লোকটা ঠিক তাকে কোন নজরে দেখে, এটা ভাবতেই যেন রাগে ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। কৃতিকা তার হাতে থাকা রিজাইন লেটারটা আক্রোশে শক্ত করে চেপে ধরল। নিমিষেই সেটি খানিকটা কুঁচকে যায়। গতকালের চিন্তা ভাবনা মোতাবেক সে আজ অফিসে এসেছেই আধিরকে রিজাইন লেটারটা জমা দিয়ে সোজা এই অফিস থেকে চলে যেতে। কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব তার রয়ে গিয়েছিল। আদৌ সে যা ভাবছে তা ঠিক নাকি কিছুটা ভুল ত্রুটিও থাকতে পারে, তাই কৃতিকা নিশ্চিত হতে পারছিল না। কিন্তু এই মুহূর্তে আধিরকে এহেন অবস্থায় দেখে সে নিজ হতেই যা ভাবার তা ভেবে নেয়। এদিকে আধিরের ভাবনা কেটে যেতেই সে অকস্মাৎ সামনের দিকে ফিরে তাকায়, আর হঠাৎ এই মুহূর্তে কৃতিকাকে দেখে যেন কিছুটা অপ্রস্তুত হয়। আজকে তো এখন অবধি সে কৃতিকাকে কোনো কিছুর প্রয়োজনে এখানে ডাকেনি, তাহলে কৃতিকা হঠাৎ আজ আগে কেন তার কাছে এসেছে? কৃতিকা, আসুন। আধিরের ইতস্তত বোধ কৃতিকার কাছে স্পষ্ট। আধির এতদিন তাকে মিস তৃতিকা বলতো, আর এখন সোজা তৃতিকা। তৃতিকার মেজাজ ক্রমশই খারাপ হচ্ছে, তবুও সে চুপচাপ দাঁড়িয়ে নিজেকে সামলে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে। তার নিরেট অভিব্যক্তিতে আধির কিছুটা অবাক হয়, যেন আন্দাজ করতে পেরেছে কিছু তো একটা ঠিক নেই। কৃতিকা, কিছু হয়েছে? আপনি?
আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা তার দিকে এগিয়ে যায় এবং তৎক্ষণাৎ আধিরের সামনে একটা লেটার রেখে দিয়ে সটানভাবে দাঁড়িয়ে থাকে। এদিকে আধির তার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তো আপনাকে এখনো কোনো ফাইল কিংবা পেপারসের জন্য ডাকিনি, তাহলে এটা কি? রিজাইন লেটার। তৃতিকার এহেন নির্বিকার কথায় আধির বিস্ময়ে তার দিকে তাকায়। তৃতিকা সম্পূর্ণ নিস্পৃহে তার দিকে চেয়ে, তার মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। দুজনের মাঝে কিছু সময়ের জন্য পিনপতন নীরবতা চলল। আধির গাম্ভীর্যের সাথে একবার তৃতিকার দেওয়া লেটারটা চেক করে দেখতেই তার কপালে ভাঁজ পড়ে। পরক্ষণে সে তৃতিকার উদ্দেশ্যে ভারী কি কণ্ঠে বলল, এসব কি মিস তৃতিকা? এসবের মানেটা কি? আধিরের অকস্মাৎ রাগান্বিত গম্ভীর কণ্ঠে তৃতিকা মোটেও ঘাবড়ায় না। সেও যথেষ্ট তীক্ষ্ণ কণ্ঠে জবাব দেয়, এসবের মানে আমি আর এই জবটা করতে চাই না, তাই এটা আমার রিজাইন লেটার। এই পর্যায়ে এসে আধির বসা হতে দাঁড়িয়ে যায়। প্যান্টের এক পকেটে হাত গুজে তৃতিকার দিকে গাম্ভীর্যের সহিত এগিয়ে আসে। এবার তৃতিকা কিছুটা ভীতু হলেও নিজেকে সম্পূর্ণ শান্ত রাখে। অন্যদিকে আধির তার উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি কি আমার সাথে মশকরা করতে এসেছেন? পুনরায় আধিরের এহেন কণ্ঠে তৃতিকা শুরুতে কিছুটা অপ্রস্তুত হলেও পরক্ষণে সে কড়া স্বরে জবাব দেয়, নো স্যার, আমি মোটেও আপনার সাথে কোনো প্রকার মজা। জাস্ট শাট আপ। আপনি এইভাবে জয়েন হওয়ার আগে জানতেন না যে এই অফিসে জয়েন করার পর প্রত্যেক এমপ্লয়িকে মিনিমাম 2 মাস একধারে কাজ করতে হয়? তাহলে 2 দিন যেতে না যেতেই আপনি কোন সেন্সে নিজের রিজাইন লেটার নিয়ে হাজির হয়েছেন? আধিরের এহেন উচ্চ কণ্ঠে তৃতিকা চমকায়, তবে তার চোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখ জোড়ায় আগুনের ন্যায় ক্ষোভ। এদিকে আধিরের আচমকা রেগে ওঠার স্বভাব নতুন নয়। অফিসের কাজে তাকে প্রায়শই কঠোর আচরণ করতে হয়, কিন্তু সে প্রয়োজন ভেদে নিজেকে সামলে নিতেও পারে। কিন্তু আজ এখানে আচমকা তৃতিকার উপর রেগে যাওয়ায় সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও সে ভারী শ্বাস ফেলে তৃতিকার দিকে আরেকটু এগিয়ে যায় এবং শান্ত গম্ভীর স্বরে বলে, এক্সট্রা কোনো সমস্যা থাকলে জানাতে পারেন, কিন্তু এইভাবে 2 দিন যেতে না যেতেই আপনি রিজাইন লেটার দিয়ে যেতে পারেন না। তৃতিকার দৃষ্টি আজ সম্পূর্ণ আধিরের দিকে। সে মোটেও আজ আধিরের চোখে চোখ তুলে কথা বলতে ভীত নয়। ফলে সে নির্বিকারেই বলে উঠল, সরি স্যার, কিন্তু আমি এই চাকরিটা আর করতে চাই না। এটা আমার জন্য অনেক ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমি এই শহরে এসেছি শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। অথচ এত কিছুর মাঝে আমার এই ঠিকমতো পড়াশোনাটাই হচ্ছে না। তাই আমার মনে হয়েছে পড়াশোনার জন্য হলেও আমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। তৃতিকার কথাই আধির কিছু সময়ের জন্য থামে। তৃতিকার হাবভাব অদ্ভুত লাগলেও সে বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে। পরক্ষণে তৃতিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ঠিক আছে, ফাইনটা দিয়ে চলে যেতে পারেন। আচমকা ফাইনের কথায় তৃতিকা কিছুটা অবাক স্বরে বলে, কিসের ফাইল? 2 মাস আগে কেউ স্বেচ্ছায় জব ছেড়ে দিলে তাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ফাইন জমা দিতে হয়, নয়তো অফিসের সিস্টেম মোতাবেক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই সব কিছুই এমপ্লয়ি এগ্রিমেন্টে দেওয়া ছিল এবং সকল এমপ্লয়েন্টের মতোই আপনিও এগ্রিমেন্টে সাইন করে এই অফিসে জয়েন করেছেন। আপনার উচিত ছিল সাইন করার পূর্বে সবকিছু একবার ভালো করে দেখে নেওয়া। আধির এহেন কথা বলতে বলতেই টেবিল হতে একটা ফাইল তুলে নিয়ে তাতে নজর দিয়েছে। এদিকে তৃতিকা বেশ কিছুটা অবাক হলো এসব কথাবার্তা শুনে। অবশ্য ভুলটা তারই। প্রথম দিনে রফিক সাহেব তাকে দিয়ে এক গাদা পেপারসে সাইন করিয়েছে, অথচ সে একটাও চেক করে নেয়নি। তৃতিকা খানিকটা দ্বিধাদ্বন্দ্বের স্বরেই বলল, ফাইলের অ্যামাউন্টটা কত? আধির নির্বিকারে জবাব দেয়, 200,000। মানে? তৃতিকার কিঞ্চিত বিস্ময়ের স্বরে আধির তার দিকে মুখ তুলে নিস্পৃহে বলল, মানে 2 লাখ। 2 লাখ? সিরিয়াসলি? এত টাকা আমি কোথায় পাবো? তৃতিকা বিস্ময়কর কথাবার্তায় আধির তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত মৃদু হাসে। পরক্ষণেই ভারী কি স্বরে আওড়ায়, আপনি কোথায় এতগুলো টাকা পাবেন তা দেখার বিষয় তো আমার নয় মিস সিদ্দিকা। পুরো অ্যামাউন্ট অফিসে জমা না পড়লে আপনার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, এতে আপনার জেলও হতে পারে। আধিরের কথা বলার ধরন তৃতিকার কাছে অতি রঞ্জিত ঠেকলেও অদ্ভুত এক ভয় কাজ করছে নিজের মাঝে। এদিকে বুঝতেও পারছে না তার এখন কি বলা উচিত।
এদিকে আধির পুনরায় বলে, আপনার জন্য একটা অপশন রয়েছে, চাইলে কাজে লাগাতে পারেন। কেমন অপশন? যেহেতু আপনি পড়াশোনার জন্য জব ছাড়তে চাইছেন, সেক্ষেত্রে আপনার টাইমিং খানিকটা পরিবর্তন করা যেতে পারে, কিংবা আপনি চাইলে আরও কম সময়। আধিরের কথা শেষ হয় না, বরং তার পূর্বেই তৃতিকা বলে ওঠে, প্রয়োজন নেই, আমি সব টাকার ব্যবস্থা করে নেব। আমি এখন আসছি। এই বলেই তৃতিকা সরাসরি কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে আধিরও চুপচাপ তার যাওয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে থাকে। একই সাথে ঠান্ডা স্বরে আওড়ায়, জানতাম এর মাঝে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা রয়েছে। আধিরের সামান্য কিছু কাজ ছিল বিধায় সে চৌধুরী ম্যানশনের আজ আর সঠিক সময়ে পৌঁছাতে পারল না। যদিও সেখানে যাওয়ার তার বিশেষ কোনো আগ্রহ নেই, কিন্তু তৃতিকা সেখানে ইয়াশকে পড়ায়, আর এই সুযোগে সে তৃতিকার দেখা পাবে। সেই সুযোগ আপাতত সে হাতছাড়া করতে চায় না। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। আধিরের দেরি হলো বিধায় সে খানিকটা বিরক্ত। না জানি তৃতিকা আজ পড়িয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা। হাতে সময়ও তো বেশি নেই। আধির গাড়ি ড্রাইভ করতে করতেই ভারী শ্বাস ফেলে চৌধুরী ম্যানশনে ফোন করে, আর শুরুতেই ইয়াসের কণ্ঠ শুনতে পায়। কিন্তু এতে সে খুশি না হয়ে যেন হতাশ হয়। কেননা ইয়াস এই মুহূর্তে তার সাথে কথা বলছে মানে আজ তৃতিকার পড়ানো শেষ। এছাড়া সে আদৌ চৌধুরী ম্যানশনে রয়েছে নাকি চলে গিয়েছে, এতেও সে অনিশ্চিত। হেই মামু, তুমি কথা বলছো না কেন? ইয়াসের কথায় আধিরের ধ্যান ভাঙে। সে কিঞ্চিত মুচকি হেসে আওড়ায়, বাড়ি কেমন আছো তুমি? আজ তোমায় মিস ভালো মতো অনেক পড়িয়েছে তো? আধিরের প্রশ্নে ইয়াস খানিকটা গম্ভীর স্বরে দ্বিধা নিয়ে বলে, ওই মিষ্টি তোকা, সে তো আজ আসেনি। মামা ফোন করলে সে বলেছে আমাকে আর তিনি পড়াতে আসবেন না। জানবাদী আমার না অনেক খারাপ লেগেছে। ওই মিষ্টি তোকা এমন কেন করলো? আমি নাকি অনেক পচা, কিন্তু আমি তো মিষ্টি তোকার সাথে একটুও দুষ্টুমি করিনি। ইয়াসের কথায় আধিরের কপালে ভাঁজ পড়ে। মনে মনে নিরেটভাবে আওড়ায়, তার মানে উনি আজ ইয়াশকে পড়াতে যাননি? আবার সাহস কত বড়, অফিস ছেড়েছে! তিনি কোন সাহস এই মুহূর্তে ইয়াশের টিউশন ছাড়েন? হাউ ডেয়ার শি ডু দ্যাট? মনে মনে রেগে ক্ষিপ্ত হলেও আধির ইয়াসের সাথে স্বাভাবিক স্বরে দুটো কথা বলে কল কেটে দেয়। তবে তার মুখশ্রী হতে গাম্ভীর্যের ছাপ সরে না। আধির তৎক্ষণাৎ কি যেন ভেবে গাড়ি ঘুরিয়ে রাস্তা পাল্টায় না, এখন সে আর চৌধুরী ম্যানশন যাচ্ছে না। এবার যাবে সোজা তৃতিকার আবাসে। আধির প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতেই নানান বিষয়ে ভাবতে শুরু করে, এবং তার ভাবনা চিন্তার শেষ প্রান্তে সে কিঞ্চিত বাঁকা হেসে আওড়ায়, মিস তিতিকা রায়ন চৌধুরী, এই মুহূর্তে আপনাকে শায়েস্তা না করলে আপনি ঠিক হচ্ছেন না। অপেক্ষা করুন, আমি আসছি। আজ অফিস হতে তৃতিকা আগেই বেরিয়ে এসেছে। সময়টা তখন ঠিক বিকেল। ইয়াশকে পড়াতে না গিয়ে সে পাশে এক বাচ্চাদের পার্কে গিয়ে বসেছিল। প্রায় আধ ঘন্টা সেখানে অতিবাহিত করার পর সে বিরক্ত হয়ে স্থান ত্যাগ করে। কিছুই ভালো লাগছে না। ততক্ষণে সে ইয়াশকে পড়ানোর জন্য মানাও করে দিয়েছে, কিন্তু এবার সে কি করবে? জীবন আগে যেমন অগোছলো ছিল, এখন ঠিকই সেরকমই হলো। তৃতিকা রাস্তার এক পাশ দিয়ে আনমনে হেঁটে চলেছে। ভাবছে নতুন একটা টিউশনের খোঁজ করতে হবে, আর সেটা খুব দ্রুতই। কিন্তু মাথার ভেতর হতে ইয়াসের চিন্তাটা বের হচ্ছে না। ছেলেটার সামনে পরীক্ষা, অথচ দুদিন যেতে না যেতেই সে টিউশনিটা এভাবে ছেড়ে দিল। কিন্তু এমনটা না করেও তো উপায় নেই। তার জন্য যদি ইয়াসের পরিবারে অশান্তি হয়, এমনটা সে কোনোদিনও চাইবে না। তৃতিকার আনমনে হেঁটে চলার মাঝেই আচমকা কেউ একজন তাকে পিছন হতে এসে জাপটে জড়িয়ে ধরে বলে, এই তৃতিকা। আচমকা এহেন ঘটনায় তৃতিকা চমকে ওঠে, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে পাশে ফিরতেই দেখে সিমরান দাঁড়িয়ে। সেই সিমরান যাকে সে এই নতুন শহরে কিছু সময়ের মাঝেই অপ্রত্যাশিত এক বন্ধু হিসেবে পেয়েছিল। সিমরান এই পথেই নিজের গন্তব্যে যাচ্ছিল, আর ঠিক সেই সময় তৃতিকার ন্যায় কাউকে নজরে পড়তেই সে ধরে নেয় এটাই তৃতিকা। সিমরানের হাসি খুশি মুখ দেখে তৃতিকারও মন ভালো হয়ে যায়। দুজনের এতদিন পর একে অপরকে দেখে বেশ আনন্দিত। ফোন নাম্বার থাকলেও সময় ব্যস্ততার জন্য এর মাঝে আর দুজনের কথা হয়নি। তবে এই মুহূর্তে হঠাৎ একে অপরকে পেয়ে
তাদের যেন কথার ঝুলি খুলে গেল। এরপর দুজনে মিলে পুনরায় সে পার্কে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা সহ খাওয়া দাওয়া গল্প করেই নিজেদের বাড়ি ফেরে। এর মাঝে তৃতিকা তাকে তার সমস্যাগুলো নিয়ে সবটুকু না জানালেও একটা টিউশনের ব্যবস্থা করে দিতে বলে, আর সিমরানও তৃতিকার পরিস্থিতি দেখে সাহায্য করতে রাজি হয়। কিন্তু আচমকা চাকরি ছেড়ে দেওয়া কিংবা আধিরের বিষয় নিয়ে তার মাঝে চলা মনস্তাপ সম্পর্কে কিছুই জানায় না, যেন বিষয়টা গোপনে রাখাই উত্তম। শুধু শুধু তার জন্য কারো বদনাম করার কি প্রয়োজন? সে দূরে সরে এসেছে, এটাই তো যথেষ্ট। এসব ভাবতে ভাবতে তৃতিকা বাড়ি চলে আসে। আজ ঠিক সন্ধ্যার মাঝামাঝি সময়ে বাড়ি পৌঁছেছে, কিন্তু বাড়িতে রান্না করা নেই। রাতে কিছু খেতে হলে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। তৃতিকা তার এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলে। নিচতলার বাড়িওয়ালাদের বাড়িতে যায়। তার আশিফ ভাই যেদিন এসেছিল সেদিন কিছু বাজার সদাই নাকি এই বাড়ির ফ্রিজে রেখে গিয়েছে। শাক সবজি তো প্রায় শেষ, আজ না হয় একটু মাছ মাংসই রান্না হোক। সন্ধ্যার আবহে এই জায়গার সর্বত্র এখন ঘন কালো ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়েছে। এই একলাভাবে অন্ধকার সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতেই অদ্ভুত গা ছমছমে শিহরণে তৃতিকার অন্তরাল বারংবার ভয়ে ভীতু হচ্ছে। আচমকা ভয় কেন লাগছে তা তৃতিকা ঠিক বুঝতে পারল না। বিষয়টিকে সে নিজের বাড়াবাড়ি হিসেবেই গণ্য করল। তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বাড়িওয়ালাদের গেটে নক করে, কিন্তু ভেতর হতে কারো কোনো সাড়া শব্দ মেলে না। আচমকা বাড়ির সবাই কোথায় গিয়েছে তা তৃতিকা বুঝতে পারল না, কিন্তু দরজায় আরেকবার নক করতে গিয়ে বুঝল দরজাটা খোলা। সে হাত দিয়ে ঠেলে দরজাটা আরেকটু খুলে মাথা উঁচিয়ে ডাকে, আন্টি, আন্টি বাসায় আছেন? ভেতর হতে কারো কোনো সাড়া শব্দ নেই। নিচতলার ড্রয়িং রুমটাও কেমন অন্ধকার, শুধু দূরের এক কোণে হলদেটে রঙের বাল্ব নিভু নিভু আলোয় জ্বলছে। তৃতিকার মনে কিছুটা ভয় ঢোকে। সে হুট করে কি যেন ভেবে এখান থেকে চলে যেতে চায়। ঘরে ডাল আছে, আজ না হয় ওটাই রান্না হোক। তৃতিকা এই ভেবে চলে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, উপরতলার নয় আপা নাকি? কিছু নেওয়ার থাকলে নিজের থাইকে নিয়ে যান, বাড়ি তো কেউ নাই, আমি টিভি দেখতেছি, এখন উঠতে পারুম না। কণ্ঠস্বরে তৃতিকা বুঝে যায় এটা এই বাড়ির কাজের লোক গোলাপি। মেয়েটার বয়স খুব বেশি না, কিন্তু কথার ঝাঁজে দুদণ্ড টেকা যায় না। তৃতিকা তার কথায় এও বুঝল গোলাপি এখন হয়তো বাসার একদম ভেতরের দিকে টিভির ঘরে, আর এখানে ফ্রিজটা হলো ড্রয়িং রুমের এক কোণায় রান্নাঘরের পাশেই। গোলাপের কথায় তৃতিকা এটা তো বুঝে গিয়েছে বাড়িতে সত্যি আজ সে ব্যতীত কেউ নেই, কিন্তু একা একা ভেতরে প্রবেশ করে কিছু নিয়ে যাওয়া ব্যাপারটা তার কাছে মোটেও সুবিধাজনক লাগলো না। তবুও সে ভারী শ্বাস ফেলে বাসার ভেতরে প্রবেশ করে। একই সাথে ধীর পায়ে খানিকটা দ্রুতই ফ্রিজের কাছে গিয়ে নিজের প্রয়োজন মতো তার জিনিসগুলো খুঁজতে লাগলো। এতগুলো ড্রয়ার খুলে উলটপালট করার পরও বুঝতে পারল না তার জিনিসগুলো মূলত কোনগুলো। তৃতিকা বাধ্য হয়ে জোর গলায় বলে, গোলাপি আপা, সেদিন আমার ভাই এবারে ফ্রিজে কিছু জিনিস রেখে গিয়েছে। আমার জিনিস কোনগুলো? তৃতিকার কথায় মেয়েটি ভেতর হতে ঝাঝালো স্বরে বলে ওঠে, 2 নাম্বার ডোয়ারে দেখেন, আর খবরদার আমারে ডাকবেন না, আমার সিরিয়াল দেখতে প্রবলেম হয়। গোলাপের এহেন কথায় তৃতিকা ভারী শ্বাস ফেলে। অবশ্য এই মুহূর্তে তাকে না ডাকাই উত্তম। বাড়িতে কেউ নেই, এটাই তো তার একমাত্র সুযোগ। নয়তো এমন সন্ধ্যাবেলায় বসে বসে টিভিতে সিরিয়াল দেখার মতো সৌভাগ্য গোলাপীর সহজে হয় না। তৃতিকা ফ্রিজের 2 নম্বরের ড্রয়ার খুঁজে দেখে। একটা বড়সড় পলিথিন ব্যাগে অনেকগুলো মাছ মাংস ভাগ ভাগ করে রাখা। সাথে এও খেয়াল করলো ব্যাগটা খুলে এখান হতে কিছু জিনিসও সরানো হয়েছে। তৃতিকার আর বুঝতে বাকি রইল না বাড়িওয়ালা তার জিনিস নিজের মতো করে সরিয়ে নিয়েছে। কিন্তু এই নিয়ে সামান্য কথা বললে বাড়িওয়ালা হয়তো বিশাল এক নাটক করে তাকে শেষমেশ বলবে বাড়ি ছেড়ে চলে যেতে। ইচ্ছে ছিল আগামী মাসে অতগুলো টাকা পেয়ে নতুন একটা বাসায় উঠবে, অথচ তার আর সেই কপাল হলো কোথায়? তৃতিকা এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলে তার প্রয়োজন মতো জিনিস নিয়ে চলে আসে। দরজা অবধি এসে দরজাটা আলগোছে চাপিয়ে দেয়।
গোলাপিকে ডাকতে চেয়েও আর ডাকে না। শুধু শুধু তার বিরক্তির কারণ হওয়ার প্রয়োজন নেই। তৃতিকা বাসার দরজার সামনে হতে পেছন ঘুরতে না ঘুরতেই আচমকা কারোর উপস্থিতিতে সে চমকে ওঠে। তৃতিকা এখান হতে সরাসরি সিঁড়ি বেয়ে তার ঘরেই চলে যেত, কিন্তু ঠিক এই মুহূর্তে তার মুখোমুখি হয়ে দাঁড়ায় বাড়িওয়ালা সেই বখাটে ছেলে। তৃতিকা এর নাম না জানলেও ছেলেটার চেহারার বিশ্রী অভিব্যক্তি তার স্পষ্ট চেনা। আর আচমকা এই সময় এই ছেলেকে তার এত নিকটে দেখে তৃতিকার কলিজার পানিও যেন শুকিয়ে গেল। সেদিনে চড় মারার ঘটনাটা তৃতিকার এখনও স্পষ্ট মনে রয়েছে। না জানি এ আজ আর তার সাথে কি করে বসে। মনের মাঝে চলতে থাকা নানান ভয়ের মাঝেই ছেলেটি তার 32 পাটি দাঁত বের করে বিশ্রী হাসিতে নিঃশব্দে মেতে উঠল। এদিকে তৃতিকা কিঞ্চিত ঢোক গিলে আশেপাশে নজর ফিরিয়ে তাকায়। ছেলেটি তার সামনে এত নিকটে দাঁড়িয়ে যে সে তাকে ধাক্কা দিয়ে দূরে না সরালে কিংবা ছেলেটির স্বইচ্ছায় তার থেকে দূরে না সরলে তৃতিকার এখান থেকে উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। তৃতিকা এক পা পিছিয়ে যেতেই সোজা দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায়। ওদিকে ছেলেটিও যেন আলগোছে তার দিকে এগিয়ে আসে। সর্বগায়ের ভঙ্গিটাই যেন কেমন বিদঘুটে ধরনের। কোনো মানুষ কেন এমন বৈশিষ্ট্যের হবে তা তৃতিকার ধারণাই নেই। তৃতিকা মনে মনে ভীতু হলেও ছেলেটির উদ্দেশ্যে কড়া স্বরে আওড়ায়, আমাকে সাইড দিন, আমি আমার ঘরে যাব। তৃতিকার কথা শুনে ছেলেটি ফিক করে হেসে দিয়ে বলে, তোমার ঘরে তো প্রতিদিনই যাও, আজ নয় আমার ঘরে আসো বেবি। বাড়িতে আজ গোলাপি ছাড়া কেউ নেই, সবাই আত্মীয়দের বাড়িতে গিয়েছে। দুদিনের আগে তো ফিরবে না। আর এই 2 দিন তুমি যদি চাও তুমি আমার সাথেই, আমার রুমেই, আমার খাটেই একসাথে থাকতে পারো। ছেলেটির এহেন কথাবার্তা শুনে তৃতিকার চোখ মুখ শক্ত হয়। চোখের কোণে এক চিলতে পানি চকচক করলেও সে দৃঢ় গলায় বলে, অসভ্য লোক, কেউ কি করে এতটা জঘন্য হতে পারে? তৃতিকার রাগান্বিত কণ্ঠস্বরে ছেলেটি আবারও হেসে বলল, অসভ্য বলছো? আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু এটা জেনে রাখো তুমি আমার কাছে 1 রাত থাকলেই আমি তোমার সব দুঃখ সারিয়ে দেব। তোমার তো অনেক দুঃখ, তাই না? একা একটা মেয়ে সারাদিন বাইরে বাইরে থেকে কত কষ্ট না করো। ছেলেটির বারবার এমন থেমে থেমে বিশ্রী ভঙ্গিতে বলা কথাগুলো শুনে তৃতিকার আর এখানে দুদণ্ড থাকার ইচ্ছে হলো না। সে আক্রোশে কিছু করে বসবে, ঠিক ততক্ষণে আবার ছেলেটি তৃতিকার গালের এক পাশে আচমকা হাত ছুঁয়ে দেয়। নিমিষেই তৃতিকা বিস্ময়ে কেঁপে ওঠে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে সে কিছু বুঝেই উঠতে পারে না। অথচ এহেন কাণ্ডের পর আকস্মিকতায় তার হাত থেকে মাংসের ব্যাগটা নিচে পড়ে যায়। ছেলেটা মৃদু হেসে নিচে নজর ফেলে সেটিকে এক পলক দেখে। পরক্ষণে তৃতিকার দিকে তাকিয়ে বলে, সময় যত যাবে রাত তত গভীর হবে, এরপর সকাল। তাই বলছি সময় নষ্ট না করে এখনই চলো আমার সাথে। আজ যাই কিছু হয়ে যাক, কেউ কোনোদিনও এই ঘটনার সম্পর্কে জানবে না। গোলাপির মুখ বন্ধ রাখার দায়িত্বটা নয় আমাকেই দাও। ছেলেটির কথা শেষ হতে না হতেই তৃতিকা তার তীব্র আক্রোশে হাত উঁচিয়ে ধরে। শটান করে ছেলেটির গালে হাতের তালুটা সজোরে বসিয়ে দেওয়ার পূর্বেই আজ ছেলেটি তার 2 হাত শক্ত করে চেপে ধরে। অতঃপর গায়ের সমস্ত শক্তি দিয়ে তৃতিকার দিকে জোর প্রয়োগ করে। তৃতিকার আকস্মিকতায় যেন কান্না পাচ্ছে। সে ছাড়া পেতে হাত মুচড়ানো শুরু করতেই ছেলেটি তৃতিকার একটা হাত ছেড়ে দিয়ে তার চুলের গোছা পেছন হতে টেনে ধরে। নিমিষেই তৃতিকার ঘাড় পেছনের দিকে বেঁকে যায়। চোখের কিনারা বেয়ে 1 ফোঁটা জলও গড়িয়ে পড়ে। অথচ সেসবে প্রত্যুত্তর না করে ছেলেটি তার উদ্দেশ্যে হিসহিসিয়ে বলে, ম্যাগি, তোর সাহস একটু বেশি তাই না? কি ভেবেছিস প্রতিবার আমাকে চড় মারবি আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? বিশ্বাস কর, আজ তোরে খাইতে না পারলে মরেও শান্তি পাবো না। আয় তোরা আমার ঘরে নিয়ে যাই, আয় আমার সাথে। ব্যথার চোটে তৃতিকার গলা দিয়ে অস্ফুট স্বরে কিছু আওয়াজ বেরিয়ে আসে। তার উন্মুক্ত এক হাতে ছেলেটি হতে বাঁচতে চেয়েও যেন কোনো উপায় মিলছে না। একই সাথে সে চিৎকার করতে চাইলে ছেলেটি এলোমেলো হাতে তার মুখও চেপে ধরে। সব মিলিয়ে পরিস্থিতি যখন আরও অবনতির দিকে, তখন অকস্মাৎ মেন গেটের বাহিরে এক বিশাল বড় 4 চাকার গাড়ির আগমন ঘটে। ভেতরে কি হচ্ছে তা বাড়ির বাহির হতে দেখা যাচ্ছে না। সাথে আধির রায়ান এও জানে না এই মুহূর্তে তৃতিকার বাড়িতে যাওয়াটা কতটুকু যৌক্তিক।
সে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। বড় জঙ্গলের ন্যায় বাগানটা পের হতেই বাড়ির মেইন গেটের কাছে এগিয়ে আসে। তবে এখানকার পরিস্থিতির সম্মুখীন হতে যেন সে মোটেও প্রস্তুত ছিল না। অন্ধকার সিঁড়ির দিকটায় কিছু একটা হচ্ছে, অনেকটা দুজন ব্যক্তির মাঝে ধস্তাধস্তির ন্যায়। নিমিষেই আধিরের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে কয়েক পা এগিয়ে আরেকটু সামনে যেতেই বোঝে একটা ছেলে কোনো মেয়েকে টেনে বাসার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর শুধুমাত্র এইটুকু আন্দাজ করেই আধিরের রাগ তীর করে বাড়তে লাগলো। মেয়েটি কে আধির তা জানে না। এই অন্ধকারে মেয়েটির মুখ স্পষ্ট নয়, এমনকি ছেলেটিরও নয়। তবে সে এইটুকু জানে এই মুহূর্তে তার সামনে যা হচ্ছে এটা ঘোর অন্যায়। আর সে অন্তত চুপচাপ অন্যায় সহ্য করার মতো ব্যক্তি নয়। আধির আগে পাছে কিছু না ভেবেই নিজের কোটের হাতটা খানিক গুটিয়ে নেয় এবং অকস্মাৎ এগিয়ে গিয়ে ছেলেটির এক ঝাঁক চুলকে শক্ত হাতে পেছনের দিকে টেনে ধরে। ছেলেটি শুরুতেই বুঝতে পারে না হঠাৎ তার পেছন হতে কে হামলা করে বসলো, আর সে বোঝার মতো বিন্দুমাত্র সময়টুকুও পায় না। তার আগেই আধির তাকে এক প্রকার টেনে হিঁচড়ে মেয়েটি তথা তৃতিকার হতে দূরে সরিয়ে আনে। অতপর আশেপাশে না তাকিয়েই শুরু হয় তার উত্তম মধ্যম দেওয়া। মুখে পেটে একের পর এক ঘুষিতে ছেলেটি প্রায় আধমরা। একই সাথে মার খেতে খেতে নিচেও ধপাস করে পড়ে গিয়েছে। কিন্তু আধিরের রাগ মোটেও কমছে না। তার রাগ যেন আরও দ্রুত গতিতে বেড়েই চলেছে। শেষমেশ সে তার গায়ের কোটটা টেনে খুলে পাশেই ছুঁড়ে ফেলে। এভাবে টাইট ফিটিং কোট পরে মারাটা বেশ অসুবিধার। অতঃপর সে নিজের সাদা শার্টের হাতের বোতামগুলো খুলে হাতা গুটিয়ে কনুই অবধি টানে। অত্যাধিক রাগে ফসা ত্বক যেন লালচে বর্ণ ধারণ করেছে। গোছানো চুলগুলো নিমিষেই এলোমেলো বিধ্বস্ত আকারে ছড়িয়ে গিয়েছে। কপালের একপাশে ঘাম জমেছে, অথচ আধিরের থামার কোনো নাম নেই। সে ছেলেটির গেঞ্জির কলারটা টেনে ধরে উঠিয়ে সোজা দেয়ালের সাথে চেপে ধরে। অতপর হিসহিসিয়ে বলে, নাম কি তোর? সাহস কি করে হলো কোনো মেয়ের সাথে এরূপ আচরণ করার? অকস্মাৎ কি হতে কি হয়ে গেল তার কিছুই তৃতিকার বোধগম্য নয়। সে ছেলেটি হতে ছাড়া পেতেই সিঁড়ির এক কোণায় অন্ধকারের মাঝে চুপটি করে দাঁড়ায়। অন্যদিকে কে কাকে ধরে পেটাচ্ছে এতক্ষণ তা না বুঝলেও আচমকা আধিরের কণ্ঠস্বরে তৃতিকা বিস্ময়ে কেঁপে উঠল। এটা কি আদৌ সত্যি? আধির এসেছে এখানে, কিন্তু কেন? তৃতিকার মনের অগোচরে থাকা প্রশ্নগুলোর উত্তর মিলল না। তবে আধিরকে এবার থামানোর প্রয়োজন মনে করল সে। এই মুহূর্তে অন্ধকারে যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু সে কি করবে তাই বুঝতে পারল না। অন্যদিকে ছেলেটি কিছু বলছে না দেখে আধির আবারও তার উদ্দেশ্যে বলে, নাম বলতে বলেছি আমি, বল নাম কি তোর? ছেলেটি এবার আমতা আমতা স্বরে আওড়ায়, রনি। আধির অন্ধকারের মাঝেই কিঞ্চিত বাঁকা হেসে বলল, রনি? নামটা বেশ ভালো, কিন্তু কাজকর্ম এত অসভ্যের মতো কেন? আমি জানি না মেয়েটা তোর কে, কিন্তু কোন সাহসে তুই তাকে এইভাবে টেনে হিঁচড়ে বাসার ভেতর থেকে নিয়ে যেতে চাইছিলিস? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তার ন্যূনতম ধারণা কি তোর নেই? আধিরের ঝাঝালো কণ্ঠে তৃতিকাও পাশ হতে কিঞ্চিত চমকায়। এই মুহূর্তে আধিরের কাছে গিয়ে তাকে থামানোর মতো ইচ্ছে তার নেই। বিরক্ত লাগছে তার সব কিছু। ধস্তাধস্তিতে ঠোঁটের এক কোণায় কিঞ্চিত ফেটে রক্ত বেরিয়েছে তার। তবে সে ব্যথার চেয়ে তার অন্তরালের ব্যথাটাই যেন তীব্র। গলার ঠিক মধ্যস্থানে তার সকল কষ্টগুলো অসহনীয় ব্যথার ন্যায় যেন কাটা হয়ে দলা পাকিয়ে রয়েছে। তৃতিকা চিৎকার করে কাঁদার তীব্র ইচ্ছে থাকলেও সে তা পারছে না। হাত দুটো মুঠো করে সে ঠিক যথাযথ স্থানে দাঁড়িয়ে রইল। এদিকে আধির তাকে আরও কয়েকবার মারতে না মারতেই আচমকা দরজার পাশ থেকে গোলাপি বেরিয়ে এলো। পরনে আটসাট শাড়ি পরা, দেখতেও বেশ অদ্ভুত। বিশেষ করে অদ্ভুত তার সাজগোছের ধরন। এতক্ষণ ধরে বাহিরে এত সব কিছু ঘটে যাচ্ছে, অথচ সে টের পেল এই মাত্র। প্রথমেই সে দ্রুত সিঁড়ির ঘরের লাইটটা অন করে দেয়। অতিরিক্ত কারেন্ট বিল যেন না আসে, তাই এখানকার লাইট সন্ধ্যার পরও কখনো বিশেষ প্রয়োজন ব্যতীত জ্বলে না। হলদেটে বাল্বের আলোয় এবার প্রথমবারের মতো রনির চেহারাটা আধিরের নজরে এলো। মেরে মেরে সেই রোগা চাপা চেহারাটার আকৃতিও যেন আধির পাল্টে ফেলেছে।
তবে অকস্মাৎ পেছনে ফিরতেই আধির সম্পূর্ণ থমকে যায়। এটা তো তৃতিকা। তৃতিকা কেন? খুবই অল্প সময়ের মাঝেই আধিরের যা বোঝার তা বুঝে নেয়। একই সাথে নিজের রাগও না কমে, যেন উল্টো বহু গুণে বেড়ে যায়। ওদিকে গোলাপি তার বাড়ির মালিকের ছেলেকে এভাবে মার খেতে দেখে বিস্ময়ে চেঁচিয়ে ওঠে। তার কণ্ঠে আধিরের ধ্যান ভাঙে। সে গোলাপির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এদিকে আধিরের এহেন চাহনিতে গোলাপি ততক্ষণে চুপ। বাদ বাকি আধির নিজে হতেই চাপা গম্ভীর স্বরে বলল, ডোন্ট শাউট অ্যাট অল। মুখ থেকে একটা আওয়াজ বের হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আধির যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য। ওদিকে তৃতিকার অবস্থাও যেন তাই। আর রনিও এবার আধিরের এহেন অভিব্যক্তিতে বেশ ভীতু। গোলাপের সাথে কথা বলার ফাঁকেই সে সোজা আধিরের পা জড়িয়ে ধরে। স্যার প্লিজ আমাকে আর মারবেন না স্যার, প্লিজ একটু আমার। রনির কথা শুনে গোলাপিও পাশ হতে অনুনয় ও ভীতু স্বরে আওড়ায়, হ সাহেব, রনি ভাই যাই করুক না কেন, হের আর আপনার মাইরেন না। দেহেন বেচারাটা কেমন হইয়া গেছে মায়ের খাইতে খাইতে। গোলাপের কণ্ঠস্বর ভেজা, ভয়ে যেন তার এই দশা। ওদিকে আধিরও ক্রমান্বয়ে শান্ত হতে শুরু করেছে। নিজেকে সামলে দ্রুত তার ফোনটা বের করে এবং সরাসরি তার পরিচিত এক পুলিশ অফিসারকে কল করে বলে, অফিসার, আমি এআরসি বলছি। আশা করছি চিনেছেন। আমাকে একটা হেল্প করতে হবে। এই মুহূর্তে আপনার কিছু লোক পাঠান। একটা বাস্টেডকে জেলে ভরতে হবে। আধিরের কথাবার্তার ধরনে রনি বিষয়টা বুঝে যায়। সে এবার ভয় আতকে সোজা আধিরের পা জড়িয়ে কেঁদে বলে ওঠে, স্যার মাফ করুন, আমাকে যা ইচ্ছে করুন, তবুও পুলিশে দেবেন না স্যার, প্লিজ। আচমকা পুলিশের কথা শুনে গোলাপিও ঘাবড়ে যায়। যথারীতি সেও এবার আচমকা আধিরের পা জোড়া পাশ থেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। গোলাপি জানে রনির স্বভাব চরিত্র ভালো না, কিন্তু রনির বাবা মা এসে যদি জানে তাদের অনুপস্থিতিতে এত কিছু ঘটে গিয়েছে, তাহলে শেষমেশ তাকেই না কিছু করে বসে। এতিম হওয়ায় ছোট থেকেই সে এ বাড়িতে মানুষ হয়েছে, আর এখন যদি কোনো কারণে তাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে সে যাবে কোথায়? সব মিলিয়ে গোলাপির ভয় পাওয়াটাও যেন স্বাভাবিক। এদিকে আধির বেশ অস্বস্তিতে পড়ে যায়। তার রাগও ধীরে ধীরে কমতে শুরু করে। অতঃপর সে ভারী শ্বাস ফেলে পুলিশের উদ্দেশ্যে বলে, অফিসার, আপনাকে আমি পরে ফোন করছি। এই বলেই সে ফোন কেটে দেয়। কিন্তু তার রাগের পরিধি এখনো পুরোপুরি কাটেনি। সে পিছনে ফিরে এক পলক নিস্তব্ধ বিধ্বস্ত তৃতিকাকে দেখে। এক এলোমেলো মানবী হয়ে দাঁড়িয়ে সে। তার চেহারার হাল দেখা মাত্রই যেন আবারও আধিরের রাগ বেড়ে যায়। সে তবুও নিজেকে সামলে দাঁতে দাঁত পিষে রনির উদ্দেশ্যে বলে, এটাই শেষবার। এরপর যান বের করে হাতে ধরিয়ে দেব। আধির এই বলেই থামে। সে ভারী ভারী শ্বাস ফেলছে। রাগ কমেও যেন কমছে না। ওদিকে আধিরের অভিব্যক্তি আর সামান্য ছাড় পেতে গোলাপি রনিকে নিয়ে বাসার ভেতরে ঢুকে যায় এবং তৎক্ষণাৎ ভয়ে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে খানিকটা সময় নিয়ে আধির নিজেকে স্থির করে। পরক্ষণে সে পিছনে ফিরে তাকায়। এখানে তৃতিকার উপস্থিতি ছিল আধিরের জন্য সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। সে কখনোই ভাবতে পারেনি রনির সাথে যে মেয়েটার ধস্তাধস্তি চলছে সে আদতে তৃতিকা। আধির ভারী শ্বাস ফেলে তৃতিকার দিকে এগিয়ে যায়। তৃতিকার অভিব্যক্তি ঠিক স্পষ্ট নয়, ঠিক ঝড় আসার আগ মুহূর্তের ন্যায় সে স্তব্ধ। এদিকে তৃতিকার প্রতি আধিরের রাগটাও যেন কম নয়। সে ভারী স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলে, এসব কি দিদিকা? এই মুহূর্তে এইসব কি হচ্ছিল? এই ছেলেটা আপনার কিছু হয়? তৃতিকা কিছু না বলে আধিরের দিকে নিষ্পলক চাহনিতে তাকায়। আধির তার বিধ্বস্ত চেহারায় কিঞ্চিত চমকে ওঠে। এই প্রথমবার সে তৃতিকাকে এহেন অবস্থায় দেখছে। তবে ঠোঁটের কিনারায় সামান্য কাটা দেখে তার রাগও যেন পুনরায় চাড়া দিয়ে ওঠে। আধির চোয়াল শক্ত করে তৃতিকার দিকে তাকিয়ে, অন্যদিকে তৃতিকাও কিছু না বলে সিক্ত নয়নে তীক্ষ্ণ দৃষ্টিতে আধিরকে দেখছে। তৃতিকা কিছু বলছে না দেখে আধির খানিকটা বিরক্ত হয়। সে বিরক্ত নিয়ে পুনরায় চাপা গম্ভীর স্বরে বলে, দিদিকা, আমি কিছু বলছি আপনাকে। কি হয়েছে আপনার? এমন অদ্ভুত বিহেভ কেন করছেন? এমন পরিস্থিতিতে আধিরের রাগ দেখানোটা আদৌ যৌক্তিক না হলেও তৃতিকা যেন বেশ ক্ষিপ্ত হয়ে বলল, কেন এসেছেন এখানে?
তৃতিকার অভিব্যক্তিতে আধিরের কপালে ভাঁজ পড়ে। সে আবারও চাপা স্বরে বলে, কেন এসেছি মানে? আগে এটা বলুন, এই ছেলেটার সাথে আপনার... কেন বলবো আমি? আপনি আমার কে হন শুনি? আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, এই জন্য অনেক অনেক শুক্রিয়া। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে মোটেও নাক গলাবেন না। এবার আমাকে রেহাই দিন। তৃতিকা এই বলতে না বলতেই তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কোনো মতে তা আড়াল করে দ্রুত আধিরকে পাশ কাটিয়ে চলে যায়। আচমকা তৃতিকার এমন আচরণ সত্যি আধিরের কাছে বেশ আশ্চর্যজনক। আধিরের মাঝে এখন রাগ, ক্ষোভ, বিস্ময়ে করা এক মিশ্র অনুভূতি চলছে। তবে তৃতিকার সিঁড়ি বেয়ে ওঠা দেখে সে তৎক্ষণাৎ তার পেছন পেছন এগিয়ে যায়। মিস তৃতিকা, দাঁড়ান বলছি। আধিরের শাসানো কণ্ঠস্বরে তৃতিকা থামে না। তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে। সে কোনো মতে তা হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে ছুটে নিজের ঘরের দরজা খোলে। সরাসরি ভেতরে প্রবেশ করে সে দরজাটা লাগিয়ে দিতে উদ্বিগ্ন হয়। আর ঠিক তৎক্ষণাৎ আধির দরজার কপাট দু হাতে ঠেকিয়ে ধরে। তৃতিকা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও সম্পূর্ণভাবে দরজা লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে আধিরও তার সর্বোচ্চ জোর দিয়ে দরজার কপাটগুলো শক্ত হাতে ধরে থাকে। কি সমস্যা কি আপনার? এসব কোন ধরনের অসভ্যতা? অসভ্যতা আমি নই, আপনি করছেন। চলে যান এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি মিস তৃতিকা, আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা বলার নেই। দুজনের এমন রেষারেষি আর দ্বন্দ্বের মাঝেই তৃতিকা জোর খাটিয়ে দরজা বন্ধ করতে নিলে আধির এবার অসহ্য হয়ে এক প্রকার দরজায় ধাক্কা দিয়ে তৃতিকাকে দূরে সরায়। তৃতিকা নিজেকে সামলে নেওয়ার আগেই আধির ঘরে প্রবেশ করে তৎক্ষণাৎ দরজা লাগিয়ে দেয় এবং এক মুহূর্ত দেরি না করে আক্রোশে সরাসরি তৃতিকার হাত দুটো শক্ত করে চেপে ধরে উল্টো তৃতিকাকেই দরজার গায়ে ঠেকিয়ে সে তৃতিকার দুহাত শক্ত করে দরজার দেয়ালে চেপে ধরে হিসহিসিয়ে আওড়ায়। আমাকে আরেকবার নিজের তেজ দেখাতে এলে সোজা মেরে ফেলবো। আই উইল নেভার টলারেট এনিওয়ান ট্রাইং টু ডমিনেট মি। আধিরের হুমকিতে তৃতিকা মোটেও ভীত হয় না। তার রাগও যেন ক্রমশই বেড়ে চলেছে। আধিরের এমন আচরণ সে কোনোদিনও প্রত্যাশা করেনি। অথচ তার মনের মাঝে যে সন্দেহগুলো ঘুরপাক খাচ্ছিল তা যেন আধিরের প্রতিটি কার্যক্রমে নিমিষেই সঠিক বলে নিশ্চিত হচ্ছে। আধিরের কথার প্রত্যুত্তরে তৃতিকাও জোর গলায় বলে, কেন এরকম করছেন? কি চাই আপনার? আধির কিছু সময়ের জন্য তৃতিকার জ্বলন্ত আগুনের ন্যায় চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকে। তৃতিকার ঠোঁটের কোনায় কিঞ্চিত রক্তের ফোঁটা যেন অজান্তেই তার অন্তরালকে তোলপাড় করে তুলেছে। ভেজা সিক্ত মুখশ্রীতে আধিরের সর্বস্ব এখন বিমোহিত। আধির এহেন পরিস্থিতিতেও তৃতিকার সব কিছু খুঁটিয়ে দেখতে দেখতে কিঞ্চিত ঢোক গেলে পরক্ষণে কিছুটা সময় নিয়ে নির্বিকারে বলে ওঠে, আপনাকে। আধিরের অভিব্যক্তিতে তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে বিস্ময়ে আধিরের দিকে নিষ্পলক চাহনিতে তাকিয়ে এদিকে আধিরের যেন কথাটা বলার পর হুঁশ ফেরে। সেও অনেকটা ইতস্তত হয়েও দ্রুত নিজেকে সামলে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলে, আপনাকে আমাদের অফিসে চাই। আধির এইটুকু বলেই থামে। তার কথাটা গোছানো হলো না। এদিকে তৃতিকার কপাল আরও বেশি কুঁচকে যায়। সে কিছু একটা বলতে নেবে তার পূর্বেই আধির তাকে ছেড়ে দেয়। খানিকটা সময় পাশে ফিরে নিজেকে স্থির রাখে। তবে তার পর মুহূর্তেই সে রাগান্বিত গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকার উদ্দেশ্যে বলে, আজ অফিস থেকে কাউকে না বলেই বেরিয়ে গিয়েছেন, ভালো কথা, কিন্তু ইয়াশকে পড়তে যাননি কেন? আধিরের কড়া স্বরে তৃতিকা নিজেকে তটস্থ করে। এবার সেও খানিকটা ঝাঁঝালো কণ্ঠে বলল, কারণটা আমি ঈশানী আপুকে ফোন করে জানিয়ে দিয়েছি, তাই আপনাকে আলাদাভাবে বলার আর কোনো প্রয়োজন মনে করছি না। আমি ইয়াশের গার্ডিয়ান, তাই? জি, আমি জানি আপনি ঈশানের গার্ডিয়ান, কিন্তু তাই বলে আমি নিশ্চয়ই এখন ঈশানের 14 গোষ্ঠীকে খুঁজে বের করে জানাতে যাব না যে আমি কেন তাকে পড়াতে পারবো না। তৃতিকার কথাবার্তাগুলো আধিরের কাছে বেশ অভদ্রের মতো লাগলো। এটা যেন তার দেখার নতুন এক তৃতিকা। কিন্তু তৃতিকার এত রাগের বিষয়টাও সে ঠিক বুঝতে পারছে না। তবুও সে নিরেট স্বরে বলল, ইয়াশের সামনের মাসে পরীক্ষা। আপনি যখন তাকে 2 দিন পড়াতে না পড়াতেই ছেড়ে দেবেন, তাহলে আকবরিয়ে কেন ওকে পড়ানোর ডিসিশন নিয়েছিলেন? তৃতিকা আধিরের রাগের বিষয়টা বোঝে। ফলাফলস্বরূপ সে কিছুটা শান্ত হয়ে আওড়ায়, এর জন্য সরি।
কিন্তু আমার মনে হয় আগে আমার নিজের পড়াশোনায় ধ্যান দেওয়া উচিত। আপনি একটু বেশি স্বার্থপরের মতো চিন্তা করছেন না? তার চেয়েও বড় কথা, টিচার হতে যাওয়া মানুষ এত ইউজলেস হয় কি করে? বাকিদের কথা জানি না, কিন্তু আমি এমনই। আধির তৃতিকার অভিব্যক্তিতে গাম্ভীর্যের সহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাই। এতে তৃতিকার মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না। সে নিজেও যেন আধিরকে প্রতিরোধ করতে সর্বস্ব দিয়ে তৈরি হচ্ছে। এদিকে আধির পুনরায় তার দিকে এগিয়ে আসে, ঠোঁট চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। কপালের পাশে এলোমেলো হয়ে পড়া চুলের মাঝে নিজের বুড়ো আঙ্গুলটা খানিক কপালের ত্বকে ঘষে নিয়ে তৃতিকার দিকে তাকায়। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পুনরায় ভারিক্কি স্বরে বলে, আপনার সমস্যাটা কি স্পষ্ট করে বলতে পারবেন? আপনি। তৃতিকার এই স্পষ্ট নির্বিকার অভিব্যক্তিতে আধির বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকে। কিছুটা সন্দিহান স্বরে বলে, মানে? তৃতিকা যেন এবার নিজের ভেতরে থাকা সকল ঝাঁঝ বের করার এক মোক্ষম সুযোগ পেয়ে যায়। সে একটুও সময় নষ্ট না করে নিজের অভ্যন্তরের সকল রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ করে বলতে শুরু করে। মানে হলো আমার বর্তমান সব সমস্যার জন্য একমাত্র আপনিই দায়ী। আমি কখনোই আপনার অফিস ছাড়তাম না, কখনোই ঈশানকে পড়ানো ছাড়তাম না যদি আপনার চরিত্র ঠিক থাকতো। আমি আপনাকে কখনোই ভিন্ন কোনো নজরে দেখিনি। শুধু গুরুজন হিসেবে, অফিসের বস হিসেবে যতটুকু সম্মান করা যায় আমি তাই করেছি। কিন্তু আপনি। তৃতিকা বলতে বলতেই অকস্মাৎ থেমে যায়। আধিরের সামনে হুট করে এসব বলে ফেলায় সে দ্বিধা দ্বন্দ্বে রয়েছে। একবার মনে হচ্ছে মনের ভেতরে থাকা সব কিছু আজ উগড়ে দিয়ে কাহিনীর সমাপ্তি করুক, কিন্তু পরক্ষণে আধিরের শান্ত গম্ভীর রণমূর্তির ন্যায় অবয়ব তার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলছে। এদিকে তৃতিকা থেমে যেতেই আধির কপাল কুঁচকে তৃতিকার দিকে দুপা এগিয়ে আসে। তার চোখে মুখে তীব্র বিস্ময়ের ছাপ। আধির তার বিস্ময়ের স্বরে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, কি বলতে চাইছেন? আধিরের নিঃশব্দের হুমকি স্বরূপ কণ্ঠে তৃতিকা কিছুটা ঘাবড়ে যায়। তবুও সে প্রায় হিতাহিত জ্ঞানশূন্যের ন্যায় জোর গলায় বলে ওঠে, আই এম সরি, বাট মিস্টার আধির রায়ন চৌধুরী, আপনার চরিত্রের সমস্যা রয়েছে, নয়তো কেউ কি করে নিজের স্ত্রী সন্তান। তৃতিকার কথা আর সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বেই আধির তার শক্ত হাতে তৃতিকার গাল চেপে ধরে এবং সেই একই বল প্রয়োগে তৃতিকাকে ধাক্কা দিয়ে পুনরায় দরজার সাথে ঠেকায়। আচমকা এহেন কাণ্ডে তৃতিকার মাথার পেছনে খানিকটা ব্যথা পেলেও আধিরের সেসবে খেয়াল নেই। তৃতিকার গাল এমনভাবে চেপে ধরেছে যেন চোয়ালের হাড়গোড় সব ভেঙে দিবে। তৃতিকা ব্যথার চোটে অস্ফুট স্বরে গোঙানির ন্যায় আওয়াজ করে। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে নিমিষেই। ঠোঁটের কোনায় কেটে যাওয়া অংশ হতে অত্যাধিক চাপ প্রয়োগে এবার নিমিষে রক্ত গড়িয়ে পড়ে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার? আপনি কে? আমাকে চেনেন আপনি? আমার পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এটুকু চেনেন আপনিই আমায়? আধিরের ফর্সা কপালের রগ লাল হয়ে ফুলে উঠেছে, চোয়াল যেন পাথরের ন্যায় শক্ত। ওদিকে তৃতিকার গাল চেপে রাখা অবস্থাতেও সে চাপা স্বরে আওড়ায়, চেনার তো বিশেষ কোনো প্রয়োজন দেখছি না। আপনারা সব পুরুষই একরকম। কেউ শুধু ওই রনির মতো ভেতরবাহী সব দিক হতেই নিজেকে খারাপে সজ্জিত রাখে, আর কেউ আপনার মতো ভদ্রতার পোশাকের আড়ালে নিজের দুশ্চরিত্রাকে লুকিয়ে রাখে। আধিরের মেজাজ এবার নিমিষেই আরও বেশি বিগড়ে গেল। সে তৃতিকার গালটা আরও শক্ত করে এক হাতে চেপে ধরে, তার অন্য হাতটা তৃতিকার বাহুতে শক্ত করে চেপে রাখে। আধির তার অত্যাধিক রাগের দরুন নিজের সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করে। শেষমেশ ওই বাস্টার্ডের সাথে আমার তুলনা করলে আই এম জাস্ট। আধির নিজের কথা সম্পূর্ণ করে না। অত্যাধিক রাগে সে এখন হিতাহিত জ্ঞান শূন্য, কখন কি করে ফেলে নিজেও জানবে না। ওদিকে তৃতিকার দিকে নজর পড়তে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তৃতিকার ঠোঁটের এক কোণা হতে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে। আধির পুনরায় নিজের ধ্যান হতে বিঘ্নিত হয়। আবেশে তৃতিকার গাল হতে নিজের বল প্রয়োগ সম্পূর্ণ কমিয়ে দেয়। শিথিল হয় তার হাতের বাঁধন। আধির আলতোভাবে তৃতিকার ঠোঁটের পাশে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে রক্ত মুছে দিতে উদ্বিগ্ন হয়, তবে তার এই ইচ্ছেটা পূরণ হতে নিয়েও হয় না। তৃতিকা নিজেকে ছাড়া পেতেই আগপাজ কিছু না ভেবেই সহসায় আধিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
আধির নিজের খেয়ালে হারিয়েছিল বিধায় সে তৃতিকার সামান্য ধাক্কাতেও পিছিয়ে যায়। একই সাথে নিজের ভাবনা হতে বেরিয়ে আসে। আধির আরও কিছু বলতে নেবে তার পূর্বে তৃতিকা জোর স্বরে বলতে শুরু করে। বলবো না তো কি করব? বেরিয়ে যান আপনি এখান থেকে। আমি আপনার কে হই শুনি? কেউই তো না। আমাদের মাঝে বিশেষ কোনো সম্পর্ক কিংবা পরিচয় তো নেই। তাহলে বারবার কেন আপনি এরকম আচরণ করেন? আপনার এসব আচরণে কি প্রমাণ করতে চান? ঘরে স্ত্রী সন্তান রেখে মেয়ের বয়সী এক মেয়ের সাথে আপনার কিসের এত আধিক্যতা? তৃতিকার কথাবার্তায় আধিরের কপাল কুঁচকে যায়। অবাক চাহনিতে সে তৃতিকার দিকে তাকিয়ে থাকে। তৃতিকা এসব কি বলছে? তার ঘরে স্ত্রীর সন্তান? এরা আবার কোথা থেকে এলো? আধির কিছুটা অবাক হয়ে তৃতিকার দিকে এগিয়ে যায় এবং তৃতিকার উদ্দেশ্যে সন্দিহান স্বরে আওড়ায়, তৃতিকা, আপনি কি সব? আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা পুনরায় জোর গলায় বলে, সাধু সাজতে এসেছেন? ভেবেছেন আমি কিছু বুঝি না? ঈশানী আর ঈশানের মতো বউ আর ছেলে থাকার পরও আপনি আমার কাছে কেন পড়ে আছেন? আপনি যে আচরণ করেন তা মোটেও স্বাভাবিক নয় মিস্টার আধির রায়ন চৌধুরী। তৃতিকার কথা শেষ হতে না হতেই অকস্মাৎ এক শক্তপোক্ত হাতের থাপড় তার গালে এসে লাগে। নিমিষেই তৃতিকা হতভম্ব হয়ে থমকে যায়। বিস্ময়ে সে গালে হাত চেপে আধিরের দিকে তাকিয়ে থাকে। অথচ আধিরের এতে কোনো হেলদোল নেই। উল্টো সে তৃতিকার দিকে তেড়ে এসে তার হাত দুটো শক্তভাবে দেয়ালের সাথে চেপে ধরে। তৃতিকার চোখে চোখ রেখে সম্পূর্ণ ক্ষীণ দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে হিস হিসিয়ে আওড়ায়, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। না জেনে বুঝে উল্টোপাল্টা কথা বলবেন না। হ্যাঁ, আমি ইয়াসের গার্ডিয়ান। সে আমারই ছেলে, কিন্তু সে আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে। কেননা ঈশানী আমার বোন। তৃতিকা ভেবেছিল সে আজ আধিরকে এভাবে চড় মারার ফল হিসেবে অন্তত কড়া কয়েকটা কথা শুনিয়ে দেবে। একে তো দোষও করেছে, আবার তারই ঘরে ঢুকে তার উপরে জোর খাটাচ্ছে। কিন্তু আচমকা আধিরের কথা শুনেই যেন তার সকল রাগ ক্ষোভ ঘৃণা পানি হয়ে যায়। এটা আধির কি বলল? ঈশানী তার বোন? কিন্তু সে তো ভেবেছিল। তৃতিকার চিন্তা ভাবনা ফুরানোর আগেই আধির তীব্র তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে তৃতিকাকে ছেড়ে দেয়। চোখ মুখে তার তীব্র রাগের স্পষ্ট ছাপ। তার এক থাপ্পড়ে তৃতিকার গাল হয়তো প্রায় ফেটেই গিয়েছে, কিন্তু সেসবে নজর দেওয়ার আর আধিরের সময় কই। সে নিজের শার্টের হাতাটা আরও খানিকটা গুটিয়ে নেয়। অতঃপর কোমরের দুপাশে হাত রেখে বিধ্বস্ত চাহনিতে ঘাড় কাত করে সে তৃতিকাকে দেখতে থাকে। তৃতিকা এদিকে হতভম্বের ন্যায় ভাবছে তার এই মুহূর্তে ঠিক কী করা উচিত। স্থির দাঁড়িয়ে থেকেও যেন সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় অভ্যন্তরে ছটফট করছে। তৃতিকা ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে তার পূর্বেই আধির তৃতিকার উদ্দেশ্যে বলে, সরি মিস তৃতিকা, আই এম রিয়েলি সো সরি। নেক্সট টাইম আমার মতো দুশ্চরিত্রকে আর আপনার সামনে দেখতে হবে না। এই বলেই আধির দরজার দিকে পা বাড়ায়। দরজার পাশে দাঁড়িয়ে থাকা তৃতিকা কিছু বলতে নেবে তার পূর্বেই আধির তৃতিকার দিকে গাম্ভীর্যের সহিত শীতল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমার অফিসে যেন আপনাকে আর কোনোদিনও না দেখি। বিরক্তি করার জন্য দুঃখিত মিস। এই বলেই সে দরজাটা খুলে আশেপাশে না তাকিয়ে গটগট শব্দ করে বেরিয়ে গেল। অন্যদিকে তৃতিকা হতভম্বের ন্যায় পেছন হতে আধিরকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। একই সাথে অস্ফুট স্বরে সে আওড়ায়, এটা আমি কি করলাম? এদিকে আধির ততক্ষণে নিচে নেমে এসেছে। সিঁড়ির কাছেই ধুলোতে তার কোট পড়েছিল। সে কোনো মতে তা উঠিয়ে নিয়ে ঝেড়ে নেয়। পরক্ষণে তীব্র রাগের সহিত গাড়ি নিয়ে বাড়ির সীমানা পেরিয়ে গেল। পরদিন বিকেলবেলা তৃতিকা যথারীতি আজ আর অফিসে যায়নি। ওখানে যাওয়ার সাহস কিংবা মন মানসিকতা কোনোটাই তার নেই। কিন্তু আজ দুপুরে ঈশানী আবারও তাকে কল করেছিল। ইয়াসের সামনে পরীক্ষা, এই মুহূর্তে হুট করে টিউশনি ছেড়ে দেওয়াটা বেশ স্বার্থপরের মতো দেখায়। এই ভাবনায় আজ বিকেল হতে তৃতিকা চৌধুরী ম্যানশনে এসেছে। ভেবেই নিয়েছে আর যাই হোক এখানে অন্তত আধিরের দেখা সাক্ষাৎ মিলবে না। কিন্তু বাড়িতে প্রবেশ মাত্রই সে ভিন্ন চিত্র দেখল। আধির আজ একদম নর্মাল সাদা পাঞ্জাবিতে সোফায় বসে রয়েছে। তার পাশে হাফসা বেগম। দুজনে মিলে টুকটাক নানান কথাবার্তা বলছে। বেশিরভাগই আধিরের বিয়ে সম্পর্কিত বিষয়, যেসব নিয়ে আধিরের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। একই সাথে তার মন মেজাজও আজ যথেষ্ট খারাপ। অধীর, বাপ একটু বোঝার চেষ্টা কর।
আর কতকাল এভাবে একলা একলা থাকবে? এবার তো একটু বিয়ে শাদী করো বাপ। হাফসা বেগমের ফিসফিস করে বলা কথায় আধির মৃদু বাঁকা হাসে। তার ধ্যান জ্ঞান পড়ে আছে তৃতিকার গতকাল বলা কথাগুলোই। তৃতিকার কথাবার্তার মাঝে সে অনেক কিছুই আন্দাজ করে নিয়েছে। এও বুঝতে পেরেছে গত কিছুদিনের তার সকল আচরণ হয়তো একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে ছিল, যা তৃতিকার কাছে মোটেও পছন্দ কিংবা গ্রহণযোগ্য নয়। আধির ভেবে পাচ্ছে না তার মতো ব্যক্তির হুট করে এত পরিবর্তন কিভাবে হলো, সে কিভাবে এত ইম্যাচিওরের ন্যায় কাজকর্ম করছে। আর যাই হোক, সে একটা ডিসিশন নিয়ে ফেলেছে। তৃতিকা তার সম্পর্কে পূর্ববর্তী সময়ে যাই থাকুক না কেন, এই যুগে এসে তাদের এই সম্পর্কের কোনো মূল্য নেই। তৃতিকা তো গতকাল বলেই দিয়েছে সে নাকি তার মেয়ের বয়সী। তাহলে কিভাবে তাদের এই অসম সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক হতে পারে? আধিরের এভাবে ভাবনায় হারিয়ে যেতে দেখে পাশ হতে হাফসা বেগম কিছুটা বিরক্তির সহিত শ্বাস ফেলে। আধিরের উদ্দেশ্যে বলে, অধীর, আমার কথা শুনতে পাচ্ছ নাকি? হাফসার কণ্ঠে আধিরের ধ্যান ফেরে। সে হাফসার দিকে ফিরে তাকাতে না তাকাতেই হাফসা তার উদ্দেশ্যে বলে, ইয়াসের ম্যাডাম তো চলে গিয়েছিল। ঈশানী আজকে ফোন করেছিল, বলে সে আসবে। আর আমিও বলি তোমাকে, মেয়েটা কিন্তু বেশ সুন্দর, যথেষ্ট নর্ম, ভদ্র, আবার এতিম মানুষও। তোমার কি মনে হয় না মেয়েটাকে নিয়ে তোমার এক ধাপ বেশি ভাবা উচিত? হাফসার কথার ইঙ্গিতে আধির ভারী শ্বাস ফেলে। তৃতিকা যে আজ এখানে আসবে তা সে জানত না, কিন্তু আপাতত হাফসা বেগমের কথায় সে খানিকটা তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে বলল, না ভাবছি না, আর না ভাবতেও চাই না। সে আমার মেয়ের বয়সী এক নারী। ঠিক সময়ে বিয়ে শাদী করলে তার মতোই হয়তো এক মেয়ে আমার ঘরে থাকতো। আধিরের এহেন কথায় হাফসা বেগম তবদা খেয়ে যায়। এটা কেমন কথার ধরন? এদিকে আধির এই বলেই উঠে দাঁড়িয়েছে। এখানে থাকতে আর ভালো লাগছে না। যদিও তার শেষ কথাটা সে নিজের মতো তাচ্ছিল্যের রূপেই বলেছে, কিন্তু এসবে আর কার কি এসে যায়। এদিকে আবার তৃতিকা সোফার পাশ দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল। ফলাফলস্বরূপ দুজনের শেষ কথাবার্তায় সে অনেক কিছুই বুঝে যায়। কিছুটা হতভম্ব হয়ে তৃতিকা সেথায় দাঁড়িয়ে থাকে। এরই মাঝে আধির উঠে দাঁড়াতেই হাফসার নজর তৃতিকার দিকে যায়। সে তৃতিকার নাম ধরে ডাক দিতেই আধির তৃতিকার দিকে এক পলক চেয়ে দেখে। তৃতিকার নজর শুরু হতেই আধিরের দিকেই ছিল। প্রথমত আজ এখানে আধিরকে দেখে সে বেশ চমকে গিয়েছে, কারণ ব্যাপারটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। আর তার মাঝে আধির আবার তার দিকে আচমকা তাকাতেই দুজনের চোখাচোখি হলো। এই যে ম্যাডাম, কি হয়েছিল তোমার শুনি? এদিকে আসো তো। হাফসা বেগমের হাস্যোজ্জ্বল ডাকে তৃতিকা তার দিকে এগিয়ে যায়। যদিও তার সম্পূর্ণ আর চোখা নজর তখনও আধিরের দিকে। অন্যদিকে তৃতিকাকে এগিয়ে আসতে দেখে আধির চোখ নামিয়ে নেয় এবং এক প্রকার তৃতিকাকে উপেক্ষা করেই সে সরাসরি বাড়ির বাহিরের দিকে চলে যায়। আধিরের বিষয়টা তৃতিকা বেশ বুঝতে পারে, কিন্তু এর চেয়ে তার আর বলা বা করারই বা কী আছে। কিন্তু তৃতিকা ভারী শ্বাস ফেলে হাফসার কাছে এগিয়ে যেতেই তিনি শুরুতেই বিস্ময়ের সাথে বলে ওঠে, হ্যাঁ গো মেয়ে, তোমার গালে ওটা কিসের দাগ? কেউ মেরেছে নাকি? আহারে, কেমন 5টা আঙ্গুল গালের মধ্যে বসিয়ে দিয়েছে। কে করেছে শুনি এমন আহাম্মকের মতো কাজ? এর মধ্যে কি কোনো মায়া দয়া নাই? শুরুতেই যে হাফসা এই বিষয়ে কথা বলবে তা তৃতিকাও বুঝতে পারেনি। তার এইসব নিয়ে তো তেমন খেয়ালই ছিল না। কিন্তু হাফসার কথা শেষ হতে না হতেই সে আর চোখে পাশে ফিরে আধিরকে দেখে। একই সাথে খানিকটা অবাকও হয়। আধির চলেই যেতে নিয়েছিল, কিন্তু আচমকা তৃতিকার গালে চড়ের দাগের কথা শুনতেই তার পা চড়া সম্পূর্ণ থেমে যায়। এটা কি হতে কি হচ্ছে তা কারোরই যেন জানা নেই। এত বছরের সম্পর্ক বারবার কাছে আসতে চেয়েও দূরে সরে যাচ্ছে। এ কেমন অতৃপ্ত চাহনার বেড়া চালে দুটি জীবন ক্রমশই অব্যক্ত আবেশে বেষ্টিত হচ্ছে। ইয়াসের রুমে তৃতিকা চুপচাপ বসে বসে পড়াচ্ছে। ইয়াস চুপটি করে তার সামনে বসে তৃতিকাকে পড়ার ফাঁকে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে। অন্যদিকে তৃতিকা সম্পূর্ণ ধ্যান জ্ঞান পড়ার দিকে। তখন হাফসার কাছ থেকে গালের দাগের বিষয়টা কোনো মতে কাটিয়ে নিয়েছে, তবে মন মেজাজ একটুও ভালো নেই। ক্রমশ সব বিগড়ে যাচ্ছে।
তৃতিকার পড়ানো প্রায় শেষের দিকে। ইয়াসকে পড়া বুঝিয়ে দিয়ে আপাতত হোমওয়ার্ক দিচ্ছে সে। এরই মাঝে আচমকা ইয়াস তার উদ্দেশ্যে বলল, মিস মিস একটা কথা বলি। বলো। তৃতিকার হাসি মুখে বলা কথাতেও ইয়াস মন খারাপ করে বলল। মিস তে তো ইয়াসের কথা শেষ হতে না হতেই তৃতিকা তার কথায় বাঁধ ছেদে পুচকি হেসে বলল, তৃতিকা। ও হ্যাঁ, তো মিস রসগোল্লা আপনার কালে ওভাবে কে মেরেছে প্লিজ বলুন না। ইয়াসের কথায় তৃতিকার থমকায়। তার নোটবুক হতে নজর সরিয়ে ইয়াসের দিকে তাকায়। শুরুতে নাম নিয়ে মুচকি হাসলেও শেষের কথায় নিমিষেই তার মনটা বিষিয়ে গিয়েছে। তবুও সে জোরপূর্বক মৃদু হেসে আওড়ায়, কেন? জেনে কি করবে? তৃতিকা ইচ্ছে করে বানিয়ে বলার মতো কিছু খুঁজে পেল না। যে কেউ দেখা মাত্র বলবে এটা কারো হাতে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। পোকা কামড় দিয়েছে কিংবা অন্য কোনো বাহানা দেওয়ার মতো সুযোগ এখানে নেই। তৃতিকার কথা শুনে ইয়াস বুক ফুলিয়ে বলল, একদম মেরে ফেলবো তাকে। আমার মিস তো একদম রসগোল্লার মতো, বগুড়ার দইয়ের চেয়েও অসাধারণ, অথচ তাকে কেউ এভাবে কেন মারবে? কোন সাহসে মারবে? আপনি এজন্যই মন খারাপ করে আর আমাকে পড়াতে চাননি, তাই না মিস? কিন্তু আপনি একটু চিন্তা করবেন না মিস, আমি আদির মামুকে বলে সেই বেয়াদবকে অনেক পেটাতে বলবো। তুমি জানো আমার আদির মামুর গায়ে কত শক্তি, একবার কাউকে মারতে নিলেই সে আর বাঁচতে পারবে না। ইয়াসের কথায় তৃতিকা মনে মনে তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে। যার কাছ থেকে কষিয়ে থাপ্পড় খেয়ে এখন তার এই দশা, সে ব্যক্তির কাছেই নাকি এই ঘটনার বিচার নিয়ে যাবে ইয়াস। আচ্ছা, তখন কি আধির রায় নিজেই নিজেকে মারবে, নাকি নিজের সর্বোচ্চ রাগ ঝেড়ে তাকেই পুনরায় আবার দুটো কষিয়ে থাপ্পড় দেবে? তৃতিকা এসব ভাবতে ভাবতেই মৃদু হাসে। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলে ওঠে, এমন কোনো কিছুরই প্রয়োজন নেই। যিনি আমায় মেরেছে সে আমার গুরুজন। আমার ভুল ছিল তাই মেরেছে, এতে মন খারাপ করার কিছু নেই। গুরুজন চাইলে ছোটদের শাসন করতেই পারে। তৃতিকার কথার উদ্দেশ্যই হলো ইয়াসের মনে বিষয়টিকে নিয়ে যেন কোনো প্রকার বিরূপ মনোভাবের সৃষ্টি না হয়। যথারীতি ইয়াসও যেন বিষয়টা বোঝার চেষ্টা করে। তবে তৃতিকার পেছনে অকস্মাৎ এসে দাঁড়ানো ব্যক্তিটি তৃতিকার কথায় ভ্রু উঁচিয়ে মৃদু হাসে। তৃতিকা নিজের টোট ব্যাগ গুছিয়ে উঠতে নেবে, ঠিক সেই মুহূর্তে আচমকা তার সম্মুখে টেবিলের উপর একটা চায়ের কাপ এসে দৃশ্যমান হয়। তৃতিকা কিছুটা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে আনমনে বলে ওঠে, আরে এসবের কি প্রয়োজন? তৃতিকার কথা শেষ হতে না হতেই সে সম্পূর্ণ থমকে যায়। সে ভেবেছিল হয়তো ঈশানী কিংবা অন্য কেউ এসেছে, কিন্তু হঠাৎ নিজের পাশে আধিরকে দেখে সে পুরোপুরি হতভম্ব। আধিরের পুরুষালী হাত খেয়াল না করলেও তার গাম্ভীর্যপূর্ণ চেহারার মুখোমুখি হয়ে তৃতিকা সম্পূর্ণ স্তব্ধ। অথচ আধির তার দিকে নির্বিকার চাহনিতে তাকিয়ে রয়েছে। বিশেষ কোনো প্রতিক্রিয়াই নেই। উল্টো তৃতিকা হতে নজর সরিয়ে সে ইয়াসের দিকে তাকায়। ইয়াস উচ্ছ্বসিত স্বরে বলে, মামু তুমি এখানে? আধির পাশে তার ছোট্ট বিছানায় গিয়ে বসে। অতপর খানিকটা মৃদু হেসে বলল, কেন এখানে আসতে পারি না আমি? আধিরের কথা ইয়াস আর কিছুই বলল না। আধিরকে স্বইচ্ছায় তার রুমে দেখে সে বেশ খুশি হয়েছে। অন্যদিকে তৃতিকা আলতোভাবে নিজের নজর সরিয়ে মাথা নুইয়ে চুপচাপ বসে রয়েছে। এদিকে ইয়াসের সাথে আধির স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকলেও তার আর চোখা নজর ঠিকই তৃতিকার দিকে। বিশেষ করে তৃতিকার ফর্সা গালের উপরে পড়ে থাকা স্পষ্ট লাল হয়ে ওঠা 5 আঙ্গুলের ছাপে। আধির নিজের নজর সরিয়ে নেই। আড়ালে ভারী শ্বাস ফেলে ইয়াসের উদ্দেশ্যে বলল, পড়াশোনা কেমন চলছে? তোমার মিস ঠিকমতো পড়ায় তো? ঠিক মতো মানে? আমার মিস তে তো না মিস তৃতিকা অনেক অনেক ভালো পড়ায় না। ইয়াসের কথায় তৃতিকা মাথা নুইয়ে থাকা অবস্থাতেই কিঞ্চিত মুচকি হাসে। আধিরও মৃদু বাঁকা হেসে আর চোখে তৃতিকাকে এক পলক দেখে নেয়। এদিকে তৃতিকা চলে যাবার জন্য কিছু বলে উঠে দাঁড়াবে, ঠিক তৎক্ষণাৎ আধির তার কাজে বাদ সেধে বলল, ইয়াস, তুমি একটু বাইরে যাও তো, তোমার মিসের সাথে আমার কিছু কথা আছে। আধিরের অভিব্যক্তিতে তৃতিকা চমকায়। তার সাথে আধিরের নতুন করে আবার কিসের কথা থাকতে পারে?
ওদিকে আধিরের কথা মতো ইয়াশ একটু দেরি না করে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশ রুম থেকে চলে যেতেই আধির দরজা চাপিয়ে দেয়, তবে পুরোপুরি লক করে না। আধিরের এহেন পদক্ষেপে তৃতিকা আরও ঘাবড়ে যায়। সে উঠে দাঁড়াতে নিলেই আধির তার সামনে এসে বসে। হাতের ইশারায় তৃতিকাকেও চেয়ারে বসতে বলে। তৃতিকা ইতস্তত হয়েই চুপটি করে বসে। আধিরের গম্ভীর অভিব্যক্তিতে কিঞ্চিৎ ঢোক গেলে পরক্ষণে অস্ফুট স্বরে আওড়ায়, সরি। তৃতিকার কথা শুনে আধির ভ্রু উঁচিয়ে কিঞ্চিৎ তাচ্ছিল্যের সহিত বাঁকা হাসে। পরক্ষণে আবার স্বাভাবিক স্বরে বলল, সরি তো আপনাকে বলা প্রয়োজন। এই বলেই আধির থামে। তৃতিকা মুখ তুলে তাকে এক পলক দেখে। আধির মৃদু হেসে ঘাড়টা কিঞ্চিৎ কাত করে তৃতিকার গালের দিকে তাকায়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে বলল, সরি, চটটা বেশি জোরেই লেগেছে, আর একটু আসতে দেওয়া উচিত ছিল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।